প্রিয় দর্শক, আমন্ত্রণ। শুরু হচ্ছে খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন। আজ প্রচারিত হচ্ছে 11তম পর্ব। আজকের বিষয় কাঁচাবাজারি মাছ, ক্রেতা বিক্রেতার করণীয় ও বর্জনীয়। আজকের পর্বে আমাদের সাথে আলোচক হিসাবে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর নওশাদ আলম, প্রাক্তন ডিন, মৎস্য অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। আরও আছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রেসিডেন্ট, বাংলাদেশ মৎস্য হ্যাচারি এবং মালিক সমিতি। আপনাদের দুজনকে স্বাগত। আলোচনা যাবার আগে আমাদের সহকর্মীর পাঠানো আজকের পর্বের উপর একটি ছোট্ট ভিডিও ক্লিপ রয়েছে, চলুন দেখে আসি। ধন্যবাদ। নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজ আমাদের অনুষ্ঠানে 11তম পর্ব এবং আজকের পর্বের বিষয় কাঁচা বাজারে মাছ, ক্রেতা বিক্রেতার করণীয় ও বর্জনীয়। দর্শক, আমাদের প্রয়োজনীয় প্রাণীজ আমিষের একটি বড় অংশ আমরা পেয়ে থাকি মাছ থেকে এবং অধিকাংশ মাছই আমরা সংগ্রহ করে থাকি কাঁচা বাজার থেকে। কিন্তু এই মাছ ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা বিক্রেতারা কি ভাবছেন, চলুন তা জেনে নেওয়া যাক। চিংড়ি, কাতলা, রুই, পাবদা, ট্যাংরা এগুলি বরাদ দিয়ে রাখি, আর শিং, শোল, মাগুর, কই এগুলি যাতায় রাখি। মরা মাছগুলো গরিব মানুষের কাছে সস্তায় বিক্রি করি। মাছটা আহে একটা লোহার ট্যাঙ্কির ভিতরে, ওটার ভিতরে বরফ দিয়া পরে মাছটা পাঠাইলে এনো যে আরোদের আছে ওরা বিক্রি করে, আমরা কিনে আনি। তখন মাছটা আমাদের কিনে নিল কিতায় নিয়ে 1-2 ঘন্টার ভিতরে ধুয়া মাছটা হইলে পাক করবো, আর না হইলে ফ্রিজে ঢুকায় তুলবো। চাঁদপুরের থেকে ডাইরেক্ট সরাসরি মাছ আমাদের এখানে আসে, এখান থেকে আমরা প্রতিদিনই বিক্রি করি। এমন কাস্টমার হয়, অনেকে বলে যে আমার পদ্মার পাড়ে বাড়ি, আমি সবই চিনি, হ্যাঁ নেই 14 নম্বরটা। আজ দেখো আমি ওই শহরের মধ্যে থাকি, হ্যাঁ নেই পদ্মারটা, হ্যাঁ এইটা কোনো আপনি বিশ্লেষণ করতে পারবেন না। এটা হলো আপনার মূলের ব্যাপার, আপনার চোখে এইটা ভালো লাগতেছে, এটি 1 নম্বর। 1.5 কেজি মাছ কিনলাম, আমার তো আজকে 1.5 কেজি মাছ লাগবে না। এখন হয়তো আমি 1/2 কেজি আজকে রান্না করলাম আর বাকিটা রেখে দিলাম ফ্রিজে, এটা আমরা পরে রান্না করে খাবো। ধুয়ে কেটে বক্স আছে, বক্সের মধ্যে পানি দিয়ে ওর মধ্যে ঢুকে রেখে তারপরে আমরা ফ্রিজে রাখি, তাহলে আর কি মাছের স্বাদ গন্ধ সব ঠিক থাকে। 5-10টা দোকান ঘুরে মাছ দরদাম করে যে কিনাটা এটা মজা আলাদা। সুপার শব্দের জিনিসটা নাই, এটা তো উন্মুক্ত, এই জায়গাটা তার শীতাতপ নিয়ন্ত্রিত না, এটা তো উন্মুক্ত, ডিফারেন্স তো হবেই। রাস্তা, ড্রেন এগুলো ওই যে দেখেন পলিথিন করে ফেলে রাখছে, ড্রাম সামনে রেখে দিয়েছে। দোকানদাররা যদি পয় পরিষ্কার করে রাখে তাহলে সব কিছু ঠিক আছে, আর দোকানদাররা যদি এগুলো পয় পরিষ্কার করে না রাখে তাহলে পাবলিকের হাঁটার চলার একটু অসুবিধা হবে। মাছ বাজারে আসলে আপনি ভালো পরিবেশ আশা করবেন, এটা বোকামি। কারণ হচ্ছে মাছের বাজার, পানি থাকবে, গন্ধ থাকবে, আশটা থাকবে, এগুলো আসলে স্বাভাবিক। আমরা আসলে এই যে একটা মাছ ছিটে গায়ে পানি লাগে, এটা তো আমার ড্রেস যদি নোংরা হয় আমি মাছ কিনতে এসে, সেটা আমি অবশ্যই চাইবো না। যেগুলো তাজা আছে সেগুলো যদি একটু ড্রামে রাখে, যে পানি ছিটকানোর ভয়টা কম থাকে। প্রিয় দর্শক, কাঁচা বাজারে মাছ ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা বিক্রেতার ভাবনাটা কি তা আমরা জেনে নিলাম। কারণ বাজারে মাছ বাজার থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম, নিরাপদ খাদ্য সুস্থ জীবন, এশিয়ান টিভি, ঢাকা। প্রফেসর নওশাদ, আমরা ভিডিওটা দেখলাম, আমাদের ভোক্তা ব্যবসায়ী অনেকের মতামত নিলাম। আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে আসলে এই যে আমাদের কাঁচা বাজারে মাছ, এটা কতটা স্বাস্থ্যসম্মত এবং এর বাস্তব প্রেক্ষাপটটাই বা কী? ধন্যবাদ ডক্টর তাসলিমা। আপনারা জানেন যে আমাদের গত অর্থ বছরে 2023-24 অর্থ বছরে আমাদের প্রায় 50 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। এই 50 লক্ষ মেট্রিক টনের মধ্যে শতকরা প্রায় 80% মাছ আমাদের কাঁচা বাজার, দেশীয় বাজারে বিক্রি হয়। বাকি 20%-এর কিছু এক্সপোর্ট হয়, অতি সামান্য 5-6%, আর বাকিটা ড্রাইং হয়, সল্টিং হয়, ইত্যাদি হয়। এই যে 80% মাছ বিক্রি হয়, এর মধ্যে প্রায় 15-18% মাছ ভোক্তার হাতে আসার আগেই পচে নষ্ট হয়ে যায়। এটাকে আমরা পোস্ট হারভেস্ট লস বলি। এটা একটা বিরাট পরিমাণ, প্রায় 7-8 লাখ 9 লাখ মেট্রিক টন, এবং টাকার অঙ্কে তা প্রায় 25,000 থেকে 30,000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ মাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের সচেতনতার অভাবে, এবং আমরা ভালো হ্যান্ডলিং করতে পারছি না মাছকে যেভাবে আমাদের বাজারে আনার কথা সেভাবে আনতে পারছি না। এবং এর একটা অংশ কিন্তু বাজারে বিক্রি হচ্ছে, আমরা খাচ্ছি কিন্তু আমাদের কোনো উপকার হচ্ছে না। তো ফলে বাজারে যে সার্বিক অবস্থা সেটা কিন্তু খুব বেশি ভালো নেই। আমরা প্রথমে দেখি যে বাজারে কী কী ধরনের মাছ আছে। বাজারে 4 রকমের মাছ পাওয়া যায়। একটা হচ্ছে বরফ তাজা মাছ, যেটা ধরে আনলো, বরফ দেওয়া হয়নি। আরেকটা হচ্ছে বরফ দিয়ে বাজারে নিয়ে আসলো, এটা 2 নম্বর মাছ। 3 নম্বর মাছ হচ্ছে জিওল মাছ, যেটা আগে থেকে ছিল, শিং, কই, মাগুর ইত্যাদি। আরেকটা মাছ যেগুলো কার্প জাতীয় মাছ, সেই মাছগুলোকে
জিওল করে রাখা হয়, জীবন্ত করে রাখা হয় আর্টিফিশিয়ালি, এমন কিছু কেমিক্যাল দিয়ে দেওয়া হয়, কারণ তার মধ্যেও কিছু আপনার অ্যাক্সেসরি রেসপিরেটরি ডিভাইস আছে, কিন্তু ওরা খুব ফেবল, মানে এরা কিন্তু অত লম্বা সময় বেঁচে থাকার মতো না, কিন্তু তাদের মধ্যে কিছু জিনিস দেওয়া হয়, যেমন সোডিয়াম পারকার্বনেট। সোডিয়াম পারকার্বনেট এমন একটা কেমিক্যাল যেটা আপনার যখন নাকি পানিটি রিজলভ হয় তখন কিন্তু এটা কার্বন ডাইঅক্সাইড হয়, আপনার হাইড্রোজেন পারঅক্সাইড হয়, পানি হয় এবং সোডিয়াম কার্বনেট হয়, এবং যেগুলোর রেসিডিয়াল ডিপোজিশন আছে মাছের মধ্যে কিন্তু ঢুকে যায়। ফলে এগুলো যদি এক্সেসিভ, কারণ ওরা তো নিয়মটা জানে না কতটুকু ব্যবহার করতে হবে, আর এই সকল কেমিক্যাল আপনার খাবার জন্য দেওয়া নাই, বিদেশে প্রচলিত আছে, এগুলো হলো আপনার রিসার্চের জন্য মাছ ট্রান্সফার করবে, সেখানে লাইভ রাখবে, সেজন্য নেবে, কিন্তু আমাদের দেশের ব্যাপক হারে এগুলি ব্যবহার হয়। ফলে খুব বেশি বাজারে মাছের স্বাস্থ্য ভালো নেই, গুণ ভালো নেই, এটা বলা যায়। ধন্যবাদ প্রফেসর। আরেকটা জিনিস আমি একটু জানতে চাচ্ছি যে এই যে আপনি যদিও আপনি বলেছেন যে আসলে মাছের খুব বেশি একটা ভালো নেই, তার মধ্য থেকেও আসলে আমাদের যতটুকু আছে সেইখানে আসলে একজন বিক্রেতা কিভাবে তার মাছের মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলে আপনি মনে করেন? মাছের গুণাগুণ, একটা তো মাছকে আপনার ভালোভাবে উৎপাদন করতে হবে, সেটাও তো একটা আলাদা ব্যাপার, ওইটা করতেই হবে আপনার। ওখানে মাছের গুণাগুণের একটা বিরাট ব্যাপার আছে, গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিসের মাধ্যমে সেটা করে আসতে হবে। করার পরে মাছ যখন প্রোডাকশন হয়ে গেল, অথবা মাছ যখন নাকি নদী থেকে ধরে নিয়ে আসলাম বা পুকুর থেকে ধরলাম, ধরার পরে মাছের পরিচর্যাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ মাছকে যদি সেটা লাইভ ট্রান্সপোর্ট করতে হয় তাহলে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে লাইভ ট্রান্সপোর্ট করতে হবে, এবং বৈধ ফুড গ্রেড কেমিক্যাল দিয়ে, ফুড গ্রেড কেমিক্যাল ছাড়া না। আর যদি আমি লাইভ ট্রান্সপোর্ট না করি তাহলে আমার বরফ দিতে হবে, এবং সেই বরফটা দিতে হবে যথাযথ নিয়মে, বরফের পরিমাণ ঠিক রাখতে হবে, বরফটা তৈরি করতে হবে ভালো পানি দিয়ে, বরফের বাক্স এবং যথাযথ বাক্স, যে কোনো ধরনের বাক্স না। যেমন এই যে আমরা যে ভিডিওটা দেখলাম, সেই ভিডিওতে একটা বাক্সের কথা বলা হয়েছে যে একটা বাক্সের মধ্যে থাকে, সেই বাক্সটা কি? সেই বাক্সটা হচ্ছে এই বাক্সটা হচ্ছে এটা করে এফএও ট্যাঙ্ক আইস বক্স। এটা আমরা তৈরি করেছিলাম এফএওর একটা প্রজেক্টের মাধ্যমেই 2002 সনে কক্সবাজারে, এবং সেটা পপুলারাইজ হয়েছে বাংলাদেশের এখন 80% কমার্শিয়াল ফিশ ট্রান্সপোর্টেশন এই বাক্সের মাধ্যমে হয়। তো এখন এছাড়াও আরও অনেক ধরনের বাক্স আছে, আপনার আরএফএল তৈরি করেছে আইস বক্স, এবং কমিউনিটি আইস বক্স আছে, তারপরে আপনার স্টাইরোফোমের বক্স আছে যেগুলো আপনার ওর মধ্যেও মাছ পরিবহন করা হয়। তো মাছ পরিবহন করতে হলে যথাযথভাবে বরফ দিতে হবে, এবং সেই বরফের পরিমাণ যথাযথ হতে হবে, মাছের গায়ে মাছ লেগে থাকবে না, মাছ বরফ মাছ বরফ মাছ বরফ এরকম, এবং বরফ যেই বাক্সটা সেই বাক্সের মধ্যেও মাছ লেগে থাকবে না, সেখানেও মাঝখানে বরফ থাকবে। এরকম নিয়মে যদি 1:1 পদ্ধতিতে বরফ দেওয়া হয় এবং উপরে যথেষ্ট পরিমাণ বরফ দিয়ে দেওয়া হয় এবং বরফ গলা পানি বের করে দেওয়ার ব্যবস্থা রাখা হয়, এবং সেইভাবে যদি মাছ রাখা হয় 7 দিন পর্যন্ত মাছ একেবারে এই মাছই ভালো থাকবে, বারবার বরফ পরিবর্তন করে মাছকে ভালো রাখা যাবে। এবং এই পদ্ধতিতে যদি মাছ দেওয়া হয়, এবং যে মাছটা বাজারে বিক্রি হলো না সেই মাছটা পরবর্তী দিন বিক্রি করার জন্যে তাকে কিন্তু সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে, এবং সেটা ওই যে এফএও ট্যাঙ্ক আইস বক্স যেটা বললাম, যে এই বাক্সটা এরকম বাক্সের মধ্যে রেখে যেমন যথাযথভাবে বরফ দিয়ে যদি রাখা হয় এবং পরের দিন বিক্রি করা হয়, তাহলে মাছের গুণাগুণ ভালো থাকবে। ওকে, ধন্যবাদ প্রফেসর নওশাদ, অনেক সুন্দর করে আপনি সহজ করে কিছু কথা বলেছেন। এবার আমি একটু আসবো আমাদের প্রেসিডেন্ট মহোদয়ের কাছে। আসলে আমরা জানি যে আমাদের বলেছেন আমাদের আগের অতিথি যে আমাদের মাছ 4 ধাপে হয়, জীবিত, জেল। আপনার কাছে একটু আমি জানতে চাই যে আমাদের যে ছোট ট্যাংরা, পুঁটি, মলা বা কাচকি মাছ যেগুলো বলি, এগুলো আসলে কী, বা সামুদ্রিক মাছ এগুলো আসলে কিভাবে বিক্রেতারা সংরক্ষণ করে বা বিক্রি বা কীভাবে করে, এবং এই যে আনতে ছোট মাছ যেগুলো মারা যায়, সেটা ছোট মাছ 5 মিশালি আমরা যাই বলি, সেই মাছগুলোকে আসলে বিক্রেতারা কিভাবে বিক্রি করে এবং কিভাবে বা সংরক্ষণ করে, আপনার আইডিওলজি থেকে একটু যদি বলেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, কারণ আমরা প্রতিনিয়তই বাজার থেকে মাছগুলি কিনছি এবং খাচ্ছি, কাজে আমরা কতটুকু নিরাপদ মাছ খেতে পারছি এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। তো আসলে এই মাছগুলি যখন পরিবহন করা হয়, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে পরিবহন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কিন্তু খুব কঠিন জিনিস, মানে সঠিক উপায়ে এবং ঠিক মানে উৎপাদন ক্ষেত্র থেকে বাজার পর্যন্ত এই যে পরিবহনটা, এটাকে মেনটেন করা এটা খুবই কঠিন একটা ব্যাপার। কারণ যেখানে মাছটাকে আহরণ করা হয় বা ধরা হচ্ছে, সেখানে কিন্তু এই ব্যবস্থাগুলো পর্যাপ্ত ব্যবস্থা নেই, মানে পর্যাপ্ত আইস বলেন বা সংরক্ষণের জন্য যে বক্সগুলোর কথা বলা হচ্ছে, এগুলি কিন্তু মাঠ পর্যায়ে বা ওই পর্যায়ে যেখানে মাছগুলি আহরণ হচ্ছে, সেখান থেকে কিন্তু এই সুযোগটা নিয়ে তারা প্যাকিং করে কিন্তু মাছটাকে পাঠাতে পারছে না, খুবই মানে
অপ্রতুলতার মধ্যে দিয়ে বিক্রেতা কি করতে পারে যেভাবেই হোক খুব অপ্রতুলতার মধ্যে দিয়ে তাকে এগুলি একটা পয়েন্টে নিয়ে আসতে হয় যেখান থেকে মোট কথা একটা ডেলিভারি হবে, যেখানে হারভেস্টিং হচ্ছে ওখান থেকে হয়তো এক ডেলিভারি পয়েন্টে নিয়ে আসছে, সেখান থেকে ওরা কিন্তু এটাকে আপনার মূলত দেখা যায় যেখান থেকে মাছটা পরিবহন হবে বাজারে যেভাবে আসবে সে সবখানেই কিন্তু একটা অন্তত বরফের একটা ব্যবস্থা সব বাজারেই আছে। আপনি একদম গ্রাম লেভেলেও দেখবেন যেখানে মাছ ডাক হচ্ছে বা মাছ বিক্রি হচ্ছে সবখানে বরফের একটা ন্যূনতম ব্যবস্থা আছে, যেটা একেবারেই না থাকলেই নয়। সুতরাং বরফটা দিয়ে এবং যেটা বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করে, এটা হয়তো সেইভাবে হচ্ছে না, কিন্তু অন্তত মাছটাকে সতেজভাবে উপস্থাপনের জন্য যেটুকু প্রস্তুতি নেওয়ার দরকার ওটা সব জায়গায় আছে, ওইভাবেই এটা বাজারে আসছে। এবং আসার সাথে সাথে ওরাও কিন্তু জানে যারা এই মাছ, যেমন প্রত্যেকটা ভাগে ভাগে যে মাছগুলি আসছে কে কী মাছটা রিসিভ করতেছে তাদের কিন্তু একটা ওইরকম একটা প্রস্তুতি থেকেই থাকে আগের থেকে, যে এই মাছটা যখন আমি রিসিভ করব তার ওই ধরনের একটা প্রিপারেশন কিন্তু নেওয়া হয়ে থাকে, তার বরফ বলেন, তার বক্স বলেন, কিভাবে কি করা, বা আমরা প্রচলিত যে একটা গদ বাঁধা কথা বলি যে ফরমালিন ইউজ করা ইত্যাদি, আসলে এগুলি ঠিক সেই পর্যায়ে না। ওকে সাজ্জাদ, আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে আপনি বললেন যে ঠিক আছে আমাদের অনেক ঘাটতি আছে, তার মধ্যেও সে করছে, আপনার কি মনে হয় যে এখানে আসলে সচেতনতার ঘাটতিটা আছে কিনা বিক্রেতাদের মাঝে? থাকলে আসলে এটার ইতিবাচক পরিবর্তনটা কিভাবে আনা যায়? সচেতনতাটা বলবো না, সচেতনতার অবশ্যই সচেতনতা তাদের ভিতরে আছে, কারণ এটা তো একটা কাস্টমার, সচেতনতার ঘাটতিটা আছে কিনা? ঘাটতিটা অবশ্যই আমাদের আছে, আমাদের তো শুরু থেকেই ঘাটতি আছে। আমরা ওই পর্যন্ত আমরা একদম শুরুতে নাও যদি যাই, যদি উৎপাদন কথাটা নাও যদি বলি যে আমরা সেফ ফুড কীভাবে তৈরি করব, কিন্তু যেটাও আমরা তৈরি করতেছি, কারণ একটা সময় কিন্তু আমাদের প্রথম স্লোগান ছিল উৎপাদন বাড়াও, আমাদের চাহিদা ছিল বেশি, আমরা কিন্তু আমার চাহিদা মোটামুটি পূরণ করতে পেরেছি। এখন আমাদের যেটা দ্বিতীয় প্রশ্ন আসলো সেটা হচ্ছে আমাদের এখন সেফ ফুড দরকার, যেহেতু আমরা উৎপাদনে মোটামুটি এখন স্বয়ংসম্পূর্ণ হয়েছে, আমাদের এখন একটা সেফ ফুড দরকার, এবং এটা যেহেতু একটা সহজলভ্য আইটেম, যত কিছু আছে আমাদের দেশে প্রোটিনের উৎস হিসাবে মাছটাকে আমরা সবচেয়ে সহজলভ্য মনে করি। কাজে এটাকে আরও কীভাবে মানে গ্রহণযোগ্য করা যায় কাস্টমারের কাছে, আমার মনে হয় সচেতনতা ওদের ভিতরে আছে, কিন্তু পর্যাপ্ত সুবিধাটুকু যদি ওদেরকে দেওয়ার ব্যবস্থা করা যেত, যদি আমরা ইনসুলেটেড বক্সগুলি দিতে পারতাম, আরও বেশি টেম্পারেচার মেনটেন করার জন্য সহায়ক যন্ত্রপাতিগুলি তাদেরকে দিতে পারতাম, কারণ ওরা তো মাছটা বিক্রি করতে পারলে ওদের নগদ প্রফিটটা ওরা পেয়ে যাচ্ছে, ওদের তো এখানে কোনো লাভ লসের ব্যাপার নাই, কিন্তু যারা এটা ক্যারি করতেছে বা যারা উৎপাদন করতেছে এটা তারা কিন্তু এটা ভুগতেছে, আর এবং যে কিনে খাচ্ছে সে ভুগতেছে। কাজে এটার জন্য আমার মনে হয় এটা যৌথ একটা দরকার, সাপোর্ট দরকার, মৎস্য মন্ত্রণালয় থেকে আসতে পারে, আপনারা যারা এটা নিয়ে কাজ করতেছেন সেফ ফুড নিয়ে, আপনারাও টেকনিক্যালি কিছু সাপোর্ট তাদেরকে দিতে পারেন যে আরও কীভাবে এটা সিকিউর করে কাস্টমারদের হাতে পৌঁছে দেওয়া যায়। ওকে, ধন্যবাদ সাজ্জাদ সাহেব আপনাকে। প্রফেসর নওশাদ, আপনার কাছে আবারও আসতে চাই। আমরা আসলে মাছের বাজারে ফরমালিন, রাসায়নিক ফরমালিন একটা কেমন যেন একটা ভোক্তাদের মাঝে একটা খুব একটা মিল দেখা যায়, এই যে একজন এক্সপার্ট হিসেবে আপনি আসলে কি মনে করেন একটু যদি ফরমালিন ইস্যুটা 2017-18 সালে মানে শুরু হয়েছিল আর কি। তো অ্যাকচুয়ালি ফরমালিন আমরা তখন তো আমাদের রিসার্চাররা যারা ইউনিভার্সিটিতে রিসার্চ করি, লেখাপড়া করাই, তারা কিন্তু খুব দারুণভাবে এটার উপরে ঝুঁকে গেলাম যে ফরমালিন কতটুকু মাছের মধ্যে আছে। তো আমারও দুটো পিএইচডি ছাত্র ফরমালিনের উপরে কাজ করেছে, আমরা কেমোস্ফিয়ারের মতো জার্নালেও আপনার ফরমালিনের উপরে কাজ করেছি। তা আমরা আসলে মাছের মধ্যে তেমন কোনো ফরমালিন পাইনি, কারণ মাছে যে কোনো লিভিং অর্গানিজমের মধ্যে আপনার ন্যাচারালি অকারিং ফরমালিন থাকে, অটোমেটিক্যালি ফরমালিন হচ্ছে প্রোটিন ব্রেকডাউন প্রোডাক্ট। প্রোটিন ভেঙে যখন নাকি ভেঙে যাবে, অ্যামাইনো অ্যাসিড ভেঙে যাবে, ভেঙে এটা এলডিহাইড হবে এবং কিটোন হবে। এলডিহাইড মানে হলে ফর্মালডিহাইড, যদি হয় অ্যাসিটালডিহাইড হলে অ্যাসিটালডিহাইড, আর ফর্মালডিহাইড হলে ফরমালিন। এখন এই ফরমালিন ন্যাচারালি অকারিংই থাকে। এখন যেই কিটগুলি বাজারে ব্যবহার করা হয়, যে আপনার ভোক্তা অধিদপ্তর যে কিট দেয় অথবা মৎস্য অধিদপ্তর যে কিট দেয়, সেই কিট যে ফরমালিনটুকু মাপতে পারে সেটা ন্যাচারালি অকারিং ফরমালিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো ফলে এক্সেস ফরমালিন তো আর আমরা পাচ্ছি না। ওকে, ধন্যবাদ প্রফেসর নওশাদ। আমরা এখান থেকে আবার শুরু করব, একটু বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। নারিশ পোল্ট্রি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য। এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা। উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা,
প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার। নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে, তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড, যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান। দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের উপর নির্ভরশীল, কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ। নারিশ, পুষ্টির প্রতিশ্রুতি, নিরাপত্তার আস্থা। 60 না 60 বেচলে আমার খরচ উঠবে না। তাই যা বাড়িতে নিয়ে বসা। ও রমজান আলী, আদা কি বাড়িতে বসাইছো? আমি তো সকাল সকাল আদা রাজধানীতে পাঠাই দিছি, ঘরে বসেই বিক্রি করি। কেমনে কি? এগ্রিগেট অ্যাপ দিয়া অ্যাকাউন্ট খোলা যত সহজ, চালানো ঠিক ততটাই সহজ। বাজারের বিক্রি থেকে শুরু করে ক্ষেতের যে কোনো সমস্যায় পাই আমি ফ্রি কাউন্সিলিং। কই যাও 70 মনে রাখ। আমি এখন এগ্রিগেট অ্যাপে বিক্রি করবো। হাজারো কৃষকের মতো এগ্রিগেট অ্যাপ ব্যবহার করে হয়ে যান স্মার্ট কৃষক। এগ্রিগেট, বাজার কৃষকের আঙিনায়। নারিশ পোল্ট্রি ফিড, পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য। এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা। উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা। প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার। নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে, তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড, যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান। দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের উপর নির্ভরশীল, কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ। নারিশ, পুষ্টির প্রতিশ্রুতি, নিরাপত্তার আস্থা। বিরতির পর আবারও আমন্ত্রণ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর অ্যাভন অ্যানিমাল হেলথ। প্রিয় দর্শক, বরাবরের মতো এবারও স্ক্রিনে দেওয়া আপনাদের জন্য একটি কুইজ রয়েছে। কুইজের উত্তর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন আগামী বুধবার। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে সেরা 3 জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রফেসর নওশাদ, আমরা যেখানে ছিলাম, যে আসলে রাসায়নিক এবং ফরমালিন দুটো একটা শব্দ মাছের বাজারের সাথে আপনি বলে শেষ করেছিলেন যে আসলে ফরমালিন কিটের কথা, এখান থেকে আমরা একটু শুরু করব। আচ্ছা, ফরমালিন আমাদেরকে কিন্তু মাছের ক্ষেত্রে যখন নাকি ফরমালিনের ইস্যুটা আসলো, ফরমালিন আমাদের সায়েন্সকে অ্যানালাইজ করেছে। তার কারণ হলো ফরমালিন ফিশে ফরমালিনের মাইক্রো লেভেলের অ্যানালাইসিস, তারপরে ডিটেকশান ফিশের ক্ষেত্রে, এই জিনিসগুলো আমরা অ্যানালিস হয়েছে, সায়েন্স অ্যানালিস হয়েছে। কিন্তু মাছের ক্ষেত্রে ফরমালিন খুব একটা ইস্যু হয়নি। তবে এটা একটা প্রোডাক্ট বেরিয়ে এসছে, সেটা হলো লাইভ ফিশ ট্রান্সপোর্টেশন এবং মার্কেটিং, যেটা হলো আপনার কার্প জাতীয় মাছগুলো ওই ফরমালিনের ভয়ে কিন্তু লাইভ ফিশ হয়ে বাজারে আসছে এখন। তো ফরমালিন তেমন কোনো ইস্যু না। ছোটো ছোটো মাছে কিছু ফরমালিন ব্যবহার করা হয়। ফরমালিন যদি খুব কম পরিমাণে ব্যবহার করা হয়, এটা একটা ভালো প্রিজারভেটিভ, এবং 4 ppm লেভেলে ফরমালিন ব্যবহার করলে এটা দোষ কিছু নয়। ধন্যবাদ প্রফেসর। এখন আমরা আসলে একজন ভোক্তা হিসাবে আসলে কিভাবে শনাক্ত করতে পারবো আমরা যে এটা আসলে 4 pm না এর বেশি দেওয়া আছে, সেটা আমরা আসলে কি সতর্কতা অবলম্বন করলে পরে আমরা আসলে একটা চিনতে পারবো? এরকম কোনো উপায় আছে কিনা? উপায় আছে। যদি ফরমালিন 4 ppm এর বেশি হয় তাহলে একটা গন্ধ হবে। ফরমালিনের একটা গন্ধ আছে, ফরমালিনহেডের যে গন্ধটা আছে সেই গন্ধটা পাওয়া যাবে। 4 ppm এর পর্যন্ত যদি হয় তাহলে এটা পানির সাথে মিশে থাকে, তো ফলে তেমন কোনো গন্ধ পাওয়া যাবে না। তবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে ফরমালিনের ভয় কাটানোর জন্য মাছকে রান্নাঘরে এনে বেশ কিছুক্ষণ, অন্তত 20-25 মিনিট যদি আমি ঝর্নার পানিতে বা মানে ফ্লোয়িং ওয়াটারে, আপনার চলমান পানির মধ্যে রেখে দিই, অথবা পানিতে ডুবিয়ে রাখি, কয়েকবার পানিটা চেঞ্জ করি, তাহলে ফরমালিনের ইফেক্ট কিন্তু চলে যাবে। আমরা এগুলো বারবার টেস্ট করে দেখেছি যে ফরমালিন। রাসায়নিকের কথাও আছে, অন্যান্য রাসায়নিক আসতে পারে। অন্যান্য রাসায়নিক বলতে যে অন্য কিছু কি ব্যবহার করা হয় কিনা মাছের চকচকে দেখানোর জন্য, সুন্দর দেখানোর জন্য? সবচেয়ে ভয়ানক যে জিনিসটা সেটা হচ্ছে রং। এটা নন ফুড গ্রেড আনসেফ কালার ব্যবহার করা হয়। আপনার এগ্রিকালচারাল বিশেষ করে শাকসবজিতে যেমন করে ব্যবহার করা হয়, ঠিক তেমনি মাছের মধ্যেও খুব ভোরে যদি কারণ বাজারে যান, বিশেষ করে যখন নাকি অকশনের আগেই, তখন এই মাছগুলিকে নামিয়ে সেই মাছগুলির মধ্যে বিশেষ করে তার গিলের মধ্যে বা ফুলকা, কানকা, তার যে ফিনগুলো আছে, যে পাখনা, এই পাখনাগুলোর মধ্যে এবং আইসগুলোর মধ্যে রংকে মাখা হয়, লাল রং। এবং এটা থেকে কিভাবে ভোক্তা নিজেকে সেভ রাখবে? এটা সেভ করতে হলে আপনার বারবার ধুয়ে পরিষ্কার করলে এই রংটা চলে যাবে। ধন্যবাদ প্রফেসর নওশাদ, অনেক সুন্দর করে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবার আবারও আপনার কাছে আসতে চাই। আসলে এই যে রাসায়নিক বা ফরমালিন যেটাই বলি, এটা ছাড়া আসলে কি বিক্রেতারা মাছ বিক্রি করতে কোনো সমস্যায় চ্যালেঞ্জের মধ্যে পড়ে কিনা, বা আসলে এটা ছাড়া কি বিক্রি করতে পারবে কিনা, নাকি এটা খুবই ম্যান্ডেটরি বিক্রেতাদের জন্য? একটু যদি আপনি বলতেন যে ফরমালিন ছাড়া মাছ বিক্রি করতে কি সমস্যার মধ্যে পড়বে বিক্রেতারা?
আসলে ফরমালিন যেটা বললেন যে ফরমালিনটা আসলে যেভাবে বলা হয় ঠিক সেই পরিমাণ কিন্তু এটা ব্যবহার হচ্ছে না, কিন্তু আমাদের একটা বদ্ধমূল বিশ্বাস রয়ে গেছে যে আমরা একটা গদবাতার মতো আর কি, ওইটা আমের সিজন থেকে শুরু হয়েছিল, ওটা এখনও চলতেছে, যে আমাদের দেশে যে কোনো প্রোডাক্ট মানে হচ্ছে এটা আমাদের যদি একটা ফলমূলও হতে পারে, মানে একটু দীর্ঘদিন রাখতে গেলেই হয়তো এটা ফরমালিনের প্রয়োজন হয়ে পড়ে। আর মাছটা কিন্তু দীর্ঘদিন রাখার মতো জিনিস না। প্রথমত যেই বিক্রেতাই মাছ বিক্রি করুক সে কিন্তু বুঝে তার দৈনন্দিন চাহিদা কতটুকু, সে কিন্তু ওই পরিমাণ মাছটুকুই সে নিয়ে আসে বাজারে, এবং যেটুকু অবশিষ্ট থাকে যেটা আপনি শুরুতেই দেখিয়েছেন, তো ওরা কিন্তু ওটা কিছু কম দামে হলেও ওটা ছেড়ে দিয়ে বিক্রি করে ফেলে জিনিসটা। আপনি জানেন যে এক কার্টুন ফলও যদি আপনি আনেন, পুরোটাই কিন্তু এক কোয়ালিটির থাকে না, একটা অংশ কিন্তু পচে বের হবে, ওইটা নিম্ন আয়ের মানুষরা কিন্তু ওটা নিয়ে যাচ্ছে। মাছের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, ওটা এগুলিকে সংরক্ষণ, কাঁচামালের মাছের যে ধরনের কাঁচামাল, এটাকে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনি দীর্ঘদিন রাখতে পারবেন না। আর যেটা আপনি দীর্ঘদিন বা 2-4 দিন রাখবেন, ওইটা কিন্তু ওদের একটা আলাদা প্রস্তুতিই থাকে। ওরা বুঝতে পারে যে এই মাছটুকু আমাকে রেখে দিতে হবে, সেই ধরনের একটা প্রস্তুতিমূলক ব্যবস্থা তাদের নেওয়াই থাকে যে কোনো বাজারে যান। ধন্যবাদ প্রফেসর নওশাদ আলম। আবারও আপনার কাছে আসতে চাই যে এই যে আমরা মাছের বাজারে নিরাপদতা বা স্বাস্থ্যসম্মতা নিশ্চিত করতে চাই, এটা করতে গেলে আসলে আমরা বাংলাদেশের বিদ্যমান আইনে কোথায় কোথায় আসলে আমাদের বাধ্যতামূলক আছে যে আসলে বিক্রেতার জন্য এটা মানা আসলে দরকার, আইন অনুযায়ী বলে আমরা বলি, সেটা যদি একটু বলতেন আমাদের। থ্যাংক ইউ সো মাচ, এটা খুবই চমৎকার প্রশ্ন। কারণ আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু আমাদের প্রচুর মানে যথেষ্ট আইন আছে, বিশেষ করে ফিশ ইন্সপেকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল আইন, যেটা 1997 সনে পরে অ্যামেন্ডেড হয়েছে, এই রিসেন্টলি 2023 সনে আবার অ্যামেন্ডেড হয়েছে। তারপরে আপনার ভোক্তা সংরক্ষণ আইন আছে, তারপরে আপনার মৎস্য খাদ্য আইন 2010, ওইটার মধ্যেও মৎস্য খাদ্য আইন, মৎস্য ও পশু খাদ্য আইন, তার মধ্যেও ফিশ কোয়ালিটির ব্যাপার আছে। তারপরে আমরা যে ফুড সেফটি অথরিটি করেছি, তার খাদ্য নিরাপত্তা আইন আছে 2013, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আইন, এবং এই আইনের মধ্যেও মাছের কোয়ালিটি সংরক্ষণ করার কথা বলা আছে। এবং আমরা বাধ্য মাছকে বাজারজাত করতে হলে যারা মাছের সাথে সংশ্লিষ্ট বাজারের সাথে, বাজার ব্যবস্থাপনার সাথে, তারা এই আইনগুলো মানতে বাধ্য, এবং এই আইনগুলো মানলে মাছের কোয়ালিটি ভালো থাকবে। আসলে এই যে আপনি কথাটা বললেন যে আসলে আমাদের অনেক আইন আছে, এটাকে মানে আইনটাকে বাস্তবায়ন করতে গেলে আসলে আপনি কখনো কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন কিনা, স্পেশালি কাঁচা বাজারে মাছ যখন বিক্রেতাদের কোনো আপনার আইনের ব্যত্যয় ঘটেছে, সেখানে আসলে কি করছে বা কি করার অপশনটা আছে? আর আমাদের দেশে সমস্যা হচ্ছে, আমাদের দেশে প্রচুর আইন আছে, এবং বলাই হয় বাংলাদেশ নাকি আইনের দেশ, এখানে নাকি 35,000 আইন আছে, এরকম একটা কথা বলা হয়, কিন্তু আইনের এক্সিকিউশন, ল এনফোর্সমেন্টটা নাই, খুব কম। এবং বাংলাদেশের যে যারা মাছের স্টেক হোল্ডার, বিশেষ করে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ ম্যান্ডেটেড, ডফ যেটা ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, তারা কিন্তু মাছের কোয়ালিটি নিয়ে ম্যান্ডেটেড। এখন তারা মাছের দেখবে, কিন্তু তাদের কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, উপজেলা ফিশারিজ অফিসার। ওকে, ধন্যবাদ স্যার। তাহলে আসলে এই যে নিরাপদ মাছের বাজার যদি আমরা গড়তে যাই, তাহলে স্থানীয় প্রশাসন, আমরা কাঁচা বাজারের সাথে জানি যে স্থানীয় প্রশাসন বা লোকাল গভর্নমেন্ট খুব জড়িত, তারা আসলে কিভাবে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারে একটা স্বাস্থ্যসম্মত মাছের কাঁচা বাজার তৈরি করতে? এখন তাদের কিন্তু একটা কমিটি আছে, একটা বাজার কমিটি আছে, সেই মানে স্থানীয় প্রশাসন, তাদের বাজার কমিটি আছে, সেই বাজার কমিটির মাধ্যমে তারা তদারকি করে। তারপরে ভোক্তা অধিদপ্তর আছে, যদিও ভোক্তা অধিদপ্তর এখনও পর্যন্ত ডিস্ট্রিক্ট লেভেলেই আছে। তারপরে যে আমাদের যে নিরাপদ যে কি বলে আমাদের যে এই ফুড সেফটি অথরিটিও কিন্তু উপজেলা পর্যন্ত যাবে, এখনও পর্যন্ত উপজেলা পর্যন্ত যায়নি, তাদের ডিস্ট্রিক্ট পর্যন্ত আছে। তবে তাদেরকে ফিশারিজের এক্সপার্ট নিয়োগ দিতে হবে, কারণ টেকনিক্যাল পার্সন তাদের কিন্তু নাই। বিএসটিআই বলেন, ফুড সেফটি অথরিটি বলেন, বা ভোক্তা অধিদপ্তর বলেন, তাদের কিন্তু ফিশারিজ অফিসার নাই, ফলে টেকনিক্যাল লেভেল। একটা আমাদের দর্শকের মধ্যে থেকে একটা প্রশ্ন আছে যে আসলে ফরমালিন কিভাবে চিনবে? সাধারণ দর্শক জানতে চেয়েছে যে ফরমালিনটা আমরা কিভাবে চিনব? ফরমালিন তো পানির একটা দ্রবণ, এটা ফরমালিন একটা পানির দ্রবণ, তো মানে 40% ফর্মালডিহাইড পানির মধ্যে মিশালে ফরমালিন হয়, এবং এটা শুধুমাত্র গন্ধ দিয়েই চেনা যায়, এছাড়া আর কোনো পদ্ধতি নাই। যদি অতিরিক্ত দেওয়া হয় তাহলে গন্ধে চেনা যাবে, নয়তো অনুমান করতে হবে যে ফরমালিন থাকতে পারে ছোট মাছের মধ্যে, বড় মাছে এখন আর ফরমালিন দেওয়া হয় না, ছোট ছোট মাছে দেওয়া হতে পারে, খুব ভালো করে ধুয়ে নেবেন। ধন্যবাদ প্রফেসর নওশাদ। এবার দুইজনকে একটা প্রশ্ন করব যে আসলে আমরা এই যে এতক্ষণ কাঁচা বাজারে মাছ নিয়ে আলোচনা করলাম, আপনি দুটো করণীয় বিষয় বলবেন,
ক্রেতাদের জন্য বা বিক্রেতার জন্য। আর প্রফেসর নওশাদ আপনি বলবেন যে বর্জনীয় বিষয়গুলো কী হবে ক্রেতা এবং বিক্রেতার জন্য একটা সুস্থসম্মত স্বাস্থ্যসম্মত নিরাপদ কাঁচা বাজার তৈরি করতে মাছের করণীয় এবং বর্জনীয় ফর ক্রেতা এবং বিক্রেতা এক কথা একটু বলেন। করণীয় যদি বলি আমি তাহলে যারা যেটা বললো যে তদারকি ব্যবস্থাটা এটাকে একটু জোরদার করতে হবে যাতে আমরা ভালো মাছটা পেতে পারি, যেটা অন্তত মানে ভোক্তা যাতে নিশ্চিত হতে পারে যে একটা নিরাপদ। বর্জনীয় বিষয়টা বর্জনীয় বিষয় হচ্ছে যে ওরা যে আপনার বাজারে কিন্তু দুই ধরনের বর্জ্য তৈরি হয়। আমি বর্জ্য দিয়েই শুরু করি। 2 ধরনের বর্জ্য তৈরি হয়, একটা হচ্ছে সলিড ওয়েস্ট মানে শক্ত আবর্জনা, আর একটা হচ্ছে লিকুইডটা তো পানির সাথে মিশে এবং সেটা নিষ্কাশন কিন্তু যথাযথ উপায়ে করতে হবে। আর সলিড ওয়েস্ট যেটা সেটাকেও আপনার পরিষ্কার করে এবং সেটা যথাযথভাবে সেটাকে নিষ্কাশন করে বিক্রি করে দিয়ে হোক অথবা অন্য কোনো উপায়ে সেটা রিসাইক্লিং করে হোক করে তারপর বাজারের পুরো বাজারটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তার যে ইউটেন্সিলস যেগুলো আছে যেগুলো সে ব্যবহার করেছে মাছ বিক্রির জন্য সেটাকে ধুতে হবে এবং সেটাকে প্রথমে পানি দিয়ে ধুতে হবে, তারপরে সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে তারপরে আপনার ব্লিচিং পাউডার দিয়ে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, গুজব, ভুল বা আংশিক কোনো ধারণা নয়, বরং সমাজের বাস্তব প্রেক্ষাপট এবং বিজ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী অনুষ্ঠানে একই সময়ে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।